আমরা জানি যে আহ, একটা ১,৫০০ বছরের একটা ঐতিহ্য নিয়ে আমরা কথা বলবো আজকে, হয়তো যতটুকু সম্ভব। তবে শুরুতে এটুকুই বলি যে সৌম্য সালেক চমৎকার ভাবে একটি বিষয় বললেন যে একটি দেশের সাহিত্য সেই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, এবং সেই মাটি থেকেই সাহিত্যের প্রবণতাগুলো লক্ষ্য করা যায়। তো আমি শুরুতেই, যদি আমি এই জন্যই কথাটা বললাম যে আমি আলোচনার শুরুতেই ইতিহাস থেকেই আসতে চাই, যে আমেরিকার ইতিহাস কি করে সেই দেশের সাহিত্যকে চিহ্নায়ন করলো নতুন ভাবে, তাদের বিশ্বকে যে সমৃদ্ধ করলো তাদের ইতিহাসের মধ্য থেকেই সেটা। তো সেই জায়গা থেকে গেলে আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বে সম্ভবত সবচেয়ে সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ সাহিত্যের ভান্ডার যদি বলি, সেটি কিন্তু আমেরিকা। আমেরিকা যখন বলি, আমাদের মাথায় রাখতে হবে যে আমেরিকা তো দুটো অংশ, একটি দক্ষিণ আমেরিকা, একটি উত্তর আমেরিকা। তো আমরা আজকে আসলে আমেরিকা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহিত্য নিয়ে কথা বলছি, কারণ আমরা ইতোপূর্বে জানলাম যে দক্ষিণ আমেরিকা নিয়ে কিন্তু একটি এরকম সেশন হয়েও গেছে। তো সেই আমেরিকার সাহিত্য নিয়ে যখন আমরা কথা বলছি, সেই আমেরিকার সাহিত্যের ঐতিহ্য কিন্তু আবার ইউরোপ বা ভারতবর্ষ, মধ্য এশিয়ার কথা যদি বলি, বা পূর্ব, কারণ আমরা দেখি যে মহাভারত, রামায়ণ বা আরব্য রজনী, ইলিয়াড, ওডিসি, ইনিড, শাহনামা বা বেউল বেউল ডিভাইন কমেডির মতো কোনো ক্লাসিক মহাকাব্য যেটা আমরা বলি, সেই মহাকাব্য কিন্তু আমেরিকা নেই। আমরা যুক্তরাষ্ট্র বলতে বুঝি যে যে দেশটিকে, সেটির গোড়াপত্তন কিন্তু তত বেশি আগেও না। ১৬০০ শতকে আমেরিকা ইউরোপের উপনিবেশ হয়। আমরা জানি যে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, ফিনল্যান্ড, পর্তুগাল, এই যে ইউরোপীয় দেশ, এই দেশগুলো কিন্তু এখানে উপনিবেশ স্থাপন করে। এবং এই বসতি স্থাপনকারীদের অনেকেই সেই সময় ছিল কৃষক অথবা চুক্তিভিত্তিক শ্রমিক, বা যারা কাজের লোক হিসেবে, চাকর হিসেবে গেছেন। কেউ কেউ আছেন সেখানে অভিযাত্রী হিসেবে গেছেন, কেউ ব্যবসায়ের জন্য। এবং একটি বড় অংশ ছিল বিতাড়িত বিপ্লবী বা সাজাপ্রাপ্ত আসামি। আমরা জানি যে ভারতবর্ষ থেকেও একসময় কিন্তু যে আহ, আহ, এর দেশগুলো, দ্বীপ দেশগুলো, বিশেষ করে আমরা ত্রিনিদাদের যে দ্বীপগুলো জানি, যে সেখানে কিন্তু এখান থেকেও এক শ্রমিক শ্রেণীকে নিয়ে যাওয়া হয়েছিল, যারা ব্রিটিশ উপনিবেশ, তারা কিন্তু নিয়ে গিয়েছিল, এবং তাদেরই কিন্তু পরবর্তী উত্তরসূরি কিন্তু ভিএস নাইপল। তো লিখতে পড়তে জানা যে অভিজাত শ্রেণী যেটা, সেটা কিন্তু সেই সময় কম গেছে, যে কারণে সাহিত্যের ঐতিহ্য যেটা বলি আমরা, সেইটা তৈরি হতে একটু সময় লেগেছে। তাছাড়া বিভিন্ন অঞ্চল থেকে নানান সাংস্কৃতিক প্রেক্ষাপটের মানুষ সেখানে একত্রিত হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে যে আমরা একক কোনো সাহিত্যের ঐতিহ্যের বিকাশ কিন্তু আমেরিকায় হতে দেখি না। আমেরিকা নিজস্ব ভূমি থেকে দেশটির সাহিত্যিক ঐতিহ্য প্রতিষ্ঠা পাওয়া সম্ভব ছিল না, কারণ ইউরোপীয় উপনিবেশে পরিণত হওয়ার পর এই ভূমির আদি বাসিন্দারা, আমরা জানি যে হারিয়ে যেতে থাকে। ধারণা করা হয়, যে আদি বাসিন্দাদের কথা বলছি, ধারণা করা হয় যে এশিয়া থেকে অভিবাসী হয়ে এই অঞ্চলে তারা এসেছিল, এবং তাও আহ, ন্যূনতম বলা হয় যে ১২,০০০ বছর আগে। সেটি ৩০,০০০, ৪০,০০০, এক একজনের এক একটি ধারণা ইতিহাসবিদরা দেন। তো ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর থেকে আমরা যদি সেখানে মহামারী, দুর্ভিক্ষ, যুদ্ধ বিগ্রহ ও নির্যাতনের প্রকোপে এই নেটিভ আমেরিকানদের সংখ্যা কিন্তু রাতারাতি কমে যায়। সরি, একটু নেটের সমস্যা হচ্ছিল। বলাই বাহুল্য, ইউরোপীয় যে উপনিবেশের কথা বলছি, সেই ভূমির আদি মানুষগুলো কিন্তু এই অঞ্চলের মানুষদের সঙ্গে সদাচার করেনি। তেমনি তাদের সৃষ্টিশীল যে লোকায়ত সাহিত্য সংস্কৃতি যে ধারা, সেটিও কিন্তু তারা ধারণ করেনি। ফলে আজ আমরা যখন যুক্তরাষ্ট্রের সাহিত্য বলতে যেটা বুঝছি, সেটা কিন্তু ঔপনিবেশিকদের সাহিত্য, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ উপনিবেশ উত্তর আমেরিকার যারা বাসিন্দা, তাদের সিংহভাগই ছিল সেখানকার, মানে আদি বাসিন্দা না তারা, এবং সেটলার, বা আমরা যেটা বলি যে বসতি স্থাপনকারী তারা। আর এই কারণে সময়কাল অনুসারে আমেরিকার সাহিত্যের যে যুগ বিভাজন করা হয়, সেটিও কিন্তু খুব কঠিন, একটা দুঃসাধ্য ব্যাপার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আকার এবং এর বৈচিত্র্যময় যে ভাষা ও জনসংখ্যার যে পরিপ্রেক্ষিত, সেইটি একই সঙ্গে অনেকগুলো সাহিত্যের আন্দোলন, যে সাহিত্যিক আন্দোলন বলি, সেই আন্দোলনের জন্ম দিয়েছে। ফলে এটাকে আমরা যেভাবে যদি ব্রিটিশ ব্রিটিশ সাহিত্য বলি বা ইংরেজি সাহিত্য বলি, তার প্রায় ৮ থেকে ১০টি আমরা যুগকে ভাগ করেছি নানান ভাবে। কিন্তু এখানে সেটি একটু দুঃসাধ্য, এবং দেখা গেছে যে ইতিহাসবিদরা যারা সাহিত্যের ইতিহাস চর্চা করেন, তারা নানান ভাবে এই ব্যাখ্যাটা দিয়েছেন। এবং মার্কিন ইংরেজি ভাষার সাহিত্যের যে সূচনা আমরা যদি দেখি, যে এটা ভার্জিনিয়া এবং নিউ ইংল্যান্ডে প্রথম ইংরেজি উপনিবেশের মধ্যে দিয়ে হয়। মানুষ সাধারণত যেটা হয়, যে মানুষ যেখানেই যায়, আমরা জানি যে তাদের ভাষা ও সংস্কৃতি বহন করে। এবং সবসময় দেখা যায় যে ক্ষমতার কাঠামোতে যারা থাকে, তাদের সংখ্যা কম হলেও
তাদের ভাষা এবং সংস্কৃতি সেখানকার মূলধারা সংস্কৃতি হয়ে ওঠে। এবং ঔপনিবেশিকরা আমরা জানি যেখানে এসেছিলেন ইংরেজ হিসেবে, এবং ইংরেজি কিংবদন্তি, ব্যালাড ও ইংরেজি ভাষার যে সমৃদ্ধি, কারণ আমরা লক্ষ্য করব যে ষষ্ঠদশ শতকের আগেই কিন্তু ইংরেজি সাহিত্যের বিকাশ যেটি বলি সেটি কিন্তু পরিপূর্ণভাবে ঘটে গেছে। ফলে সেই সমৃদ্ধি নিয়েই তারা কিন্তু সেখানে গেছে, এবং তাদের সঙ্গে গেছে তাদের ধর্মীয় বিশ্বাস। এই বহিরাগত নন আমেরিকানরাই কিন্তু ধীরে ধীরে নিজেদের আমেরিকান হিসেবে ভাবতে শুরু করে, এবং তাদের স্বপ্ন হয়ে ওঠে তখন আমেরিকার স্বপ্ন, যে স্বপ্নটা আমরা বলি আমেরিকান ড্রিম বলে যে শব্দবন্ধনীটা চালু আছে। এবং তাদের সাহিত্য ধীরে ধীরে আমেরিকান সাহিত্য হিসেবে পরিচিতি লাভ করে। এই কারণেই আমেরিকান কথা সাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক ডোনাল্ড রিচার্ড একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলছেন, উনি কিন্তু আমরা জানি কন্টেম্পোরারি একজন লেখক, তিনি বলছেন, উই আর নট নেটিভ, উই হ্যাভ নো জেনারেশনস অফ আমেরিকানস বিহাইন্ড আস, উই হ্যাভ রুটস এলসওয়্যার, উই আর লুকিং ইন ফ্রম আউটসাইড। তো এই কথাটা কিন্তু উনিই বলছেন, যিনি আমেরিকানি, যে তাদের যে কয়েক প্রজন্ম আগে গেলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু আউটসাইডার। তাই আমেরিকার সাহিত্যের যে যুগ বিভাজন আমরা যদি দেখি, যে প্রথমেই আসছে ঔপনিবেশিক সময়কাল, কারণ তার আগের সাহিত্য যেটি সেখানকার নেটিভ মানুষদের সাহিত্য, লোকায়ত সাহিত্য, সেই সাহিত্য কিন্তু এই ঔপনিবেশিক শক্তি কিন্তু তারা যে আমরা যদি বলি আর্কাইভ করে রাখিনি, তাদের যে ইতিহাস চর্চার অংশ হিসেবে তাদেরকে কিন্তু ধারণ করে রাখিনি। তো এই সময়কালের যদি আমরা দেখি যে ঔপনিবেশিক কাল যেটা বলছি আমরা 1607 থেকে 1775 বছর পর্যন্ত ইতিহাসবিদরা বলছেন, এই সময়ে যে লেখা দেখা গেছে এটা বেশিরভাগই ঐতিহাসিক এবং সামাজিক ধর্মীয় প্রেক্ষাপট থেকে এক সাহিত্যের জায়গাটা একটু পরে আসছে। এবং এই সময় দেখা যাচ্ছে যে ফিলিস হুইটলি, কটন ম্যাথার, উইলিয়াম ব্র্যাডফোর্ড, তারপর এরকম অনেক লেখক আছেন। আমি একটু প্রবন্ধটা কিছু কিছু জায়গায় একটু শর্ট করব। তো এই ধরনের যারা লেখক ছিলেন তারা তখন গুরুত্বপূর্ণ লেখক ছিলেন, এবং তারা অধিকাংশই ইতিহাস চর্চাটা করতেন সেই সময়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ বিরোধী যে স্বাধীনতা সংগ্রামের সময়টা যেটা আমরা বলি বিপ্লবী যুগ, এই যুগটা আসছে। এবং এই সময়ের মধ্যেই আমরা পাচ্ছি টমাস জেফারসন, টমাস পেইন, জেমস ম্যাডিসন, আলেকজান্ডার হ্যামিল্টনের মতো লেখকরা, যারা আমেরিকান লেখক হিসেবে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মোটামুটি ভাবে বলা যায় যে তাদের হাত ধরে শুরু হচ্ছে। এবং স্বাধীনতা উত্তর সময়টাতে যুক্তরাষ্ট্রের যে প্রারম্ভিক জাতীয়তাবাদী যুগ বলা হয়, 1775 থেকে 1828 পর্যন্ত বিবেচনা করা হয় এই সময়টাকে। এই সময় এসে দেখি আমরা যে একটি আমেরিকান মঞ্চে একটি নাটক আসছে, দ্য কন্ট্রাক্ট নামে যে নাটকটি, কমেডি নাটক, এবং দ্য পাওয়ার অফ সিম্প্যাথি নামে যে আমেরিকার প্রথম উপন্যাসটি আসছে। এই সাহিত্যের আমেরিকান সাহিত্য ট্রেস করতে গেলে এগুলোকে তাদের আদি সাহিত্য হিসেবে আমেরিকান ইতিহাসবিদরা দেখে থাকেন। এবং আমেরিকার আধুনিক যুগের যে সাহিত্য, সেই ভিত্তিটা যদি আমরা দেখি, সেটি ঘটছে কিন্তু 1828 থেকে 1865 সালে, অর্থাৎ ঊনবিংশ শতকের বলা যায় যে মধ্য অংশের আগ পর্যন্ত সময়টাতে। এবং এই যুগটাকেই বলা হচ্ছে আমেরিকার একটা রেনেসাঁ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আমেরিকার সাহিত্যের রেনেসাঁ। কারণ কি এই সময় আমরা দেখি যে তাদের যারা শ্রেষ্ঠ লেখক, যেমন হুইটম্যান, আমরা জানি ওয়াল্ট হুইটম্যানের কথা, তারপর রাল্ফ ওয়াল্ডো এমারসন, হেনরি ডেভিড থরো, নাথালিয়ান হথর্ন, এডগার অ্যালান পো, হারমান মেনভিল, এই যে প্রখ্যাত লেখক, যারা আমেরিকান সাহিত্যের প্রখ্যাত লেখক না, এখন যারা আমরা বলি বিশ্ব সাহিত্যেরই প্রখ্যাত লেখক, তাদেরকে কিন্তু এই সময়টাতে পাওয়া যায়, এই রেনেসা টাইমটাতে। এবং এদের প্রভাব শুধু আমরা দেখবো যে আমেরিকা ছাড়িয়ে পরবর্তীতে বিশ্ব সাহিত্যে পড়েছে। 1855 সালে প্রকাশিত হয় হুইটম্যানের যেটা খুব বিখ্যাত বই, লিভস অফ গ্রাস। এবং এই বইটির মধ্যে দিয়েই আমরা ধারণা করি যে তিনি তার যে বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি মহাকাব্য রচনা করতে চেয়েছিলেন, আমেরিকার নিজস্ব মহাকাব্য। আমি শুরুতে বলছিলাম যে আমেরিকার আমাদের যেরকম মহাভারত, রামায়ণ আছে, বা গ্রিক যেমন ওডিসি আছে সেই রকম, বা ইলিয়াড আছে সেই রকম, কিন্তু এপিক কিন্তু আমেরিকার ছিল না। তো ধারণা করা হয়ে থাকে, আমি এটুকু বলি যে উল্লেখ করি, মাঝে মাঝে হয়তো আমাদের দেশের অনেক প্রসঙ্গ আসবে যে কিভাবে আমেরিকার সাহিত্যের সঙ্গে আমরা সম্পর্ক, এবং আমরা কিভাবে অনুপ্রাণিত হলাম। যে কাজী নজরুল ইসলামের যে সিগনেচার পোয়েম যদি আমরা বলি বিদ্রোহী, সেই কবিতাও কিন্তু হুইটম্যান থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা বলে আমরা মনে করি। কারণ কবিতার মধ্যে সেই সঙ্গত কারণ তো আছেই ব্যাখ্যা করার। নজরুল যে হুইটম্যানকে পড়েছিলেন তার প্রমাণ নজরুল কিন্তু বিভিন্ন সময় তার পত্রে, তার লেখায়, বিশেষ করে বর্তমান বিশ্ব সাহিত্য নামে নজরুলের যে প্রবন্ধ, আমরা জানি যে বিশ্ব সাহিত্যের অনেক দিকপালকে নিয়ে আলোচনা করেছেন, শেলির কথা এসেছে, কিটসের কথা এসেছে, সেই প্রবন্ধে কিন্তু হুইটম্যানকে তিনি বলছেন মাটির মানুষ। তার মানে তার আগেই কিন্তু তিনি বিদ্রোহী কবিতাটা রচনা করছেন যখন, সেই সময়ে। এবং এই সময়ে আমেরিকান সাহিত্যের যখন রেনেসা বলছি, তখনই আমেরিকান সাহিত্যের শক্তিশালী যে ছোট গল্পকার, এবং যাকে বলা হয় বিশ্ব সাহিত্যের প্রথম
সার্থক ছোট গল্পকার, তিনি কিন্তু এডগার অ্যালান পো এই সময়টাতে এসেছেন, এবং তিনি এসে যেটা করলেন যে ছোট গল্পের ধারণাটাকেই পাল্টে দিলেন। তার মাধ্যমে ছোট গল্পের একটি নতুন জনরাও তৈরি হলো, আমরা যদি বলি যে সেটি হলো গথিক, এক ধরনের ফ্যান্টাসি, এক ধরনের জাদু বাস্তববাদের বিপরীতে গিয়ে এক ধরনের গল্প লেখার চল কিন্তু তিনি চালু করলেন। এবং যদি দেখি যে হারমান মেলভিল থেকে শুরু করে ওই সময় যারা ছিলেন, যেমন মবি ডিকের কথা যদি বলি, যে সেই সময় লেখা আমেরিকার সবচেয়ে সার্থক উপন্যাস তো বটেই, বিশ্ব সাহিত্যে যদি আমরা খুব গুটিগত উপন্যাসের নাম করতে হয় তাহলে কিন্তু মবি ডিকের নাম আসে। এবং এই উপন্যাসের যে সূচনা বাক্য, আমাদের এখানে একাডেমিক আছেন মহিতুল আলম স্যার, স্যার ভালো বলতে পারবেন যে কলম ইসমাইল বলে যে বাক্য দিয়ে মবি ডিক শুরু হলো, বিশ্ব সাহিত্যে বলা হয় যে ট্রিমেন্ডাস স্টার্টিং যে ফিকশন গুলোতে আছে তার মধ্যে কিন্তু এই ফিকশনটা, কারণ এই স্টার্টিংটাকে একটা ঐতিহাসিক ভাবে নানান ভাবে ব্যাখ্যা করা হয়। তো যেহেতু আজকে আমরা আমেরিকান সাহিত্য নিয়ে কথা বলবো, ওভারঅল ইন্ট্রোডাকশন, ফলে আমি হয়তো কোনো কোনো জায়গায় আরেকটু বেশি প্রয়োজন হলেও বিশদ বিস্তারিত আলোচনায় যেতে পারছি না এখন। শুধু আমরা আজকে কিছু প্রবণতা ধরে এগিয়ে যাচ্ছি। তো আমেরিকান কথা সাহিত্যিক, একজন বিখ্যাত কথা সাহিত্যিক, তিনি বিংশ শতকের ডক্টরও, তিনি বলছেন, কেন বলছেন, কারণ আমরা জানি তার কথার মধ্যে দিয়েই পাবো যে আই ক্যান অ্যাসিওর ইউ আর্নেস্ট হেমিংওয়ে ওয়াজ রং হোয়েন হি সেড মডার্ন আমেরিকান লিটারেচার বিজ্ঞান উইথ হাকলবেরি ফিন। কারণ হেমিংওয়ে সেটা বলেছিলেন যে আমেরিকার আধুনিক সাহিত্য শুরু হয় হাকলবেরি ফিনকে দিয়ে। ইট বিগিনস উইথ মবি ডিক, এটা বলছেন এই যে ডক্টরও, যে ইট বিগিনস উইথ মবি ডিক বিকজ কি দ্য বুক সোয়ালোড ইউরোপিয়ান সিভিলাইজেশন হোল। তো এতই গুরুত্বপূর্ণ একটি বই আমেরিকার সাহিত্যের শুরুতেই কিন্তু বলা যায় যে তারা তাদের উপন্যাস সাহিত্যের শুরুর দিকেই তারা পেয়েছে। এরপর হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর কবিতার কথা বলতে হয়, হ্যারিয়েট বিচার এর উপন্যাসের কথা বলতে হয়, তার গল্পের কথা বলতে হয়, বিশেষ করে আঙ্কেল টমস কেবিন আমাদের দেশে তো ব্যাপকভাবে পঠিত, বিশ্ব সাহিত্য তো বটেই। এডগার অ্যালান পোর কথা বললাম, জেমস রাসেল লোয়েলের কথা বলতে হয়, উইলিয়াম গিলমোরের কথা বলতে হয়। এনারা মোটামুটি ভাবে বলা যায় যে ঊনবিংশ শতকের সাহিত্যে একটা আমেরিকান যে ফাউন্ডেশন বলা যায়, সেটা একই সঙ্গে কবিতা, একই সঙ্গে যদি বলি কথা সাহিত্য, সেই ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে। নাট্য সাহিত্য একটু পরে, সেটা আমরা দেখব। আমেরিকার বাস্তববাদী যুগে এসে আমরা দেখছি যে এই যুগটা মোটামুটি ভাবে বিংশ শতকের প্রায় বলা যায় যে 30-এর দশক পর্যন্ত আসছে। এবং এই যুগে এসে দেখি যে গৃহযুদ্ধ, আমেরিকার যে পুনর্গঠন, আমেরিকার শিল্প আন্দোলন, এইগুলো মোটামুটি ভাবে তাদের সাহিত্যের, তাদের সাংস্কৃতিক, তাদের যে ভাবাদর্শ, এই জায়গাটাতে আমূল বদলে দিচ্ছে। এবং পৃথিবীর অন্যতম প্রধান অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে যুক্তরাষ্ট্র। রেনেসাসের সময় যে রোমান্টিক ধারণা, সেই ধারণা থেকে তারা কিছুটা বের হয়ে বাস্তববাদী সাহিত্যের দিকে তারা ঝুঁকছে। এবং উইলিয়াম ডিন হাওয়েলসের কথা বলি, হেনরি জেমসের কথা বলি, মার্ক টুয়েনের কথা বলি, যে তাদের মধ্য দিয়ে একটি নতুন সূচনা হচ্ছে তাদের সাহিত্যে। এবং সারা অন জুয়েটের কথা বলি, কেট শপা, প্রখ্যাত নারীবাদী লেখকও তাকে আমরা এখন মনে করি, ব্রেট হার্ট, মেরি উইলসন, ফ্রিম্যান, এই সময়ের গুরুত্বপূর্ণ লেখক। এবং হুইটম্যানের পর, আমেরিকার হুইটম্যানের কথা বললাম, যাকে যদি আমরা বলি ফাদার অফ আমেরিকান লিটারেচার যদি বলি, তারপরে তারা একজন বড় কবিকে, আর একজন বড় কবিকে পেয়ে যাচ্ছেন, এমিলি ডিকিনসন। এবং তখন দেখা যাচ্ছে যে জ্যাক লন্ডনের মতো প্রকৃতিবাদী লেখকের তৈরি হচ্ছেন, উঠে আসছেন। এভাবে নানান ধরনের সাহিত্যের স্রোত যুক্ত হচ্ছে বিংশ শতকে এসে। দ্য হাউস অফ মিথ, তারপর এথান ফ্রম, দ্য কাস্টম অফ দ্য কান্ট্রি, এই উপন্যাসগুলো লিখে সেই সময় জনপ্রিয়তা পাচ্ছেন এডিথ ওয়ার্টন। এডিথ ওয়ার্টন এখন তুলনামূলকভাবে কম পঠিত, কিন্তু আমরা দেখব যে বিংশ শতকের শুরুতে কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমেরিকান যে জনপ্রিয় উপন্যাসের ধারা তৈরিতে। এবং আমেরিকার সাহিত্যের যে আধুনিক যুগ, যেটা বিংশ শতকের শুরুর দিক থেকেই বলা যায় বিকশিত হচ্ছে, সেই যুগটা কিন্তু বিশেষভাবে যদি বলি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই, তখন কিন্তু কামিংস, যিনি একই সঙ্গে ফিকশন রাইটার এবং পোয়েট, কার্ল স্যান্ডবার্গ, ওয়ালেস স্টিভেন্স, ভিনসেন্ট মিলের, উইলা ক্যাথা, জন ডস পাসো, এডিথ ওয়াটন, ফিটজারেল্ডের কথা বলতে হয়, স্টেইনবেকের কথা বলতে হয়, আর্নেস্ট হেমিং এর কথা বলতে হয়, ফকনার, গার্টুড স্টেইন, সিনক্লেয়ার লুইস, টমাস ওল, শেরউড অ্যান্ডারসন। নাটকে যদি বলি ইউজিন ওনিল, আর্থার মিলার, এই প্রমুখ লেখকদের মধ্যে যুক্তরাষ্ট্রে একটা বড় ধাক্কা আসছে, যে লিটারারি মডার্নিজম যেটা বলি, সেইটা শুরু হলো। আমরা দেখছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই যদি বলি, আমরা দেখি যে আগের প্রজন্মের লেখকরা
মার্কিন গৃহযুদ্ধ দেখেছিল, কিন্তু এই প্রজন্মের লেখকরা সাক্ষী হলো দুটি বিশ্বযুদ্ধের। কারণ গৃহযুদ্ধের পরপরই আমরা জানি যে আমেরিকার থেকে গোটা বিশ্বে যে সংকটটা তৈরি হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই ক্ষেত্রে দেখি যে আমেরিকা যেহেতু প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সেখানে হেমিংওয়ের মতো লেখকরা ছিলেন যারা যুদ্ধে সৈনিক হিসেবেই অংশগ্রহণ নেন, যাদের যুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি জড়িত। এবং তার ফলে আমেরিকার যে সাহিত্যের এবং একটি বড় ঘটনা যেটা আমরা বললাম যে যুদ্ধ কালীন সাহিত্যের যে প্রেক্ষাপট যুক্ত হলো, সেটা কিন্তু হেমিংওয়ের সাহিত্যের মধ্যে দিয়ে উঠে আসলো। সেটা আমরা কথা সাহিত্যের ক্ষেত্রে গিয়ে আরেকটু ডিটেল হয়তো আলোচনা করার সুযোগ পেলে বলবো। কিন্তু যে ঘটনাগুলো আমেরিকান সাহিত্যে নতুন ভাবে আন্দোলন তৈরি করলো, যদি আমরা দেখি, যেগুলো বিশ্ব সাহিত্যেই সেই স্রোতের একটি অংশ কিন্তু সারা বিশ্বেই সাহিত্যে ছড়িয়ে গেল, তার মধ্যে একটি বড় ঘটনা শুরু হলো জ্যাজ মুভমেন্ট। আমরা সবাই জানি যে 1918 সাল থেকে যদি বলি যে 1929 সাল, মানে 20-এর দশক পর্যন্ত এই মুভমেন্টটা স্থায়ী হয়। জ্যাজ হলো যে আমেরিকার একটি সঙ্গীতের ধারা, যেটি তাদের নিজস্ব সঙ্গীতের ধারা। এবং জ্যাজ মুভমেন্টের মধ্য দিয়েই পরবর্তীতে কিন্তু আমরা জানি যে জ্যাজ সঙ্গীত ইউরোপেও জনপ্রিয় হয়। বিংশ শতকের 20-এর দশকের এই সময়টাকে বলা হয় জ্যাজ যুগ। এই সময় দেশব্যাপী রেডিও চালু হলো এবং এই সময়টাকে আমেরিকার সাংস্কৃতিক বিপ্লবের কাল হিসেবে আখ্যায়িত করা হয়। এই সময়ে বৃহত্তর যে সাংস্কৃতিক পরিবর্তনের একটা বড় ভূমিকা পালন করে জ্যাজ সঙ্গীত, এবং এর প্রভাবটা গিয়ে পড়ে কিন্তু সাহিত্যে নতুন ধরনের অভিব্যক্তি তৈরি হয়। এবং এই জ্যাজ সাহিত্য শ্বেতাঙ্গ সমাজ ব্যবস্থার যে আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু জ্যাজ সাহিত্য ধারণ করে। আমেরিকার সাংস্কৃতিক আইডেন্টিটি নির্মাণে বড় ভূমিকা রাখে এই সাহিত্যটা। এবং 1922 সালে আমরা যদি দেখি যে আমেরিকান লেখক স্কট ফিটজারেল তিনি একটি ছোট গল্পের নাম দেন টেলস অব দি জ্যাজ এইজ। এবং এইটার মধ্য দিয়েই এটি কিন্তু আরো ছড়িয়ে যায় জ্যাজ এই শব্দটি এবং এই আন্দোলনের কথা। এবং ফিটজারেল্ডের আমি যদি বলি যে আমরা অনেকেই জানি যে কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন, কারণ এটা খুব বিখ্যাত মুভি, সম্ভবত অস্কারও পেয়েছিল এই মুভিটা, ব্র্যাড পিট যেখানে দুর্দান্ত অভিনয় করেন। এবং ফিটজারেল্ড আরেকটা বিখ্যাত টেক্সট দ্য গেটসবি, যেটিও ফিল্মে খুব জনপ্রিয় হয়েছে আমরা জানি। তো এটা কিন্তু ফিটজারেল্ড কিন্তু এই টেক্সটের মধ্য দিয়ে এই যে জেনারেশনের ক্রাইসিসটা, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর এবং এই যে জ্যাজ যে টাইমটা বললাম, এই সময়টা কিন্তু দ্য গ্রেট গ্যাটসবিতে আমরা পাই। এরপরে একই সঙ্গে জ্যাজ মুভমেন্ট যখন চলছে, তখন আরেকটা আন্দোলন তৈরি হচ্ছে আমেরিকার মধ্যে, হারলেম রেনেসাঁ। হারলেম রেনেসাঁটা খুব ইন্টারেস্টিং যে এটা দেখবো যে এই সময় যে হারলেম একটি জায়গা, হারলেমকে কেন্দ্র করে যে আফ্রো আমেরিকান সঙ্গীত, নৃত্য, শিল্প, ফ্যাশন, সাহিত্য, থিয়েটার এবং একই সঙ্গে রাজনৈতিক বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবন ঘটছে তাদের। এবং এই সময় আমরা দেখি যে দ্য নিউ নিগ্রো মুভমেন্ট নামে পরিচিতি পাচ্ছে যে হারলেম রেনেসাঁ। যে এই সময়টা দেখি যে হারলেম কেন্দ্রিক যে আন্দোলন, এটা শুধু গ্রেটার আমেরিকা না, এটা যে প্যারিসে বসবাসকারী যারা আফ্রো প্যারিসে যারা থাকছেন, আফ্রো আমেরিকান হোক বা ক্যারিবিয়ান যারা ফরাসি, তাদের মধ্যেও কিন্তু এটা প্রভাব বিস্তার করছে এই আন্দোলনটা। 1917 সালে হারলেম র্যাডিক্যালিজমের জন্য, মানে এই হারলেম র্যাডিক্যালিজম যেটা বলা হচ্ছে, এইটার জন্যই আমরা বলি হুবার্ট হ্যারিসনের কথা বলি, যিনি এটার জনকও বলা হয়, যাকে দ্য নিউ নিগ্রো আন্দোলন যেটা আমরা বলছি। এবং এই সংগঠনটি লিবার্টি লিগ এবং সংবাদপত্র একটি দ্য ভয়েস প্রতিষ্ঠা করে। একটি লিবার্টি লিগ হচ্ছে একটি সংগঠন এবং দ্য ভয়েস হচ্ছে একটি সংবাদপত্র। এই হ্যারিসনের সংগঠন এবং সংবাদপত্র রাজনৈতিক হলেও শিল্প সাহিত্যের উপর তারা জোর দেয়, কারণ হ্যারিসন নিজে মনে করছিলেন যে সমাজ পরিবর্তনে শিল্প সাহিত্য যে ভূমিকা, সেটিকে যদি একসঙ্গে না করা যায় রাজনীতির সঙ্গে, তাহলে কিন্তু যে নিগ্রোদের আন্দোলন, তাদের যে অধিকার আদায়, সেটি সম্ভব না। যেটি আমরা জানি যে বাংলাদেশেরও যে 52 থেকে 71-এর যে আন্দোলন, এবং বঙ্গবন্ধু চমৎকারভাবে একইভাবে তিনি শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, রাজনীতির মধ্যে কিন্তু সংস্কৃতিকে অংশ করেছেন, এবং সাংস্কৃতিক যে আন্দোলন একই সঙ্গে রাজনৈতিক আন্দোলন দুটো যুথবদ্ধভাবে একই লক্ষ্যে কাজ করেছে। এই একই ধরনের কাজ কিন্তু আমরা দেখছি যে এই সেই সময়ে হুবার্ট হ্যারিসন উদ্যোগ নিয়ে করছেন। তিনি এই তথাকথিত যে মানে কালোদের সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা তিনি বলছেন যে এই ধারণাটা সম্পূর্ণভাবেই সাদাদের দ্বারা তৈরি করা। এবং এই যে নেগ্রিটিউড বলতে যে ধারণাটা হয়, সেই ধারণাটা তিনি বলছেন যে না, এটা আমাদেরকে নিজেদের মধ্য থেকে আমাদের আইডেন্টিটিটা তৈরি করতে হবে। তো এই একটা রেনেসা এই সময়টার দিকে আমরা দেখছি। এবং হার্লেম রেনেসার মাধ্যমে আমরা দেখবো যে পরবর্তীতে আফ্রো
আমেরিকান আমেরিকান লেখকদের একটা গ্রহণযোগ্যতা যোগ্যতা তৈরি হলো। কবি ল্যাংস্টন হিউজের কথা যদি আমরা বলি, হার্লেমের সাথে সাথে তাদের ভিতরে থেকে জড়তা যেটা, সেই জড়তাটা তাদের কেটে গেল এবং তাদের আত্মবিশ্বাস তৈরি হলো তাদের মধ্য দিয়ে, এই জেনারেশনের মধ্য দিয়ে। এবং তার ফলে দেখা গেল যে যে সাংস্কৃতিক যে উপমা ব্যবহার করা হতো কবিতার মধ্যে, যেটা সাদাদের আরোপ করা, বিশেষ করে ব্রিটিশ যে কবিতার ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যে তো আর নিগ্রোদের যে জীবনের অংশ, তাদের যে কালচারাল নুয়ান্সেস, সেগুলো তো ছিল না। কিন্তু এই জেনারেশন এসে তারা কিন্তু সচেতন ভাবে তাদের জীবনের অনুষঙ্গগুলো যুক্ত করলো। এবং এই সময়ে আমরা যদি দেখি একটি কবিতার উদাহরণ দেখি, যে আমি ল্যাংস্টন হিউজের কথা বললাম, তিনি দা উইরি ব্লুজ বলে একটি বিখ্যাত কবিতা লেখেন এই সময়। তার আরো একটি কবিতা যেটি আমাদের দেশে ইংরেজি সাহিত্যের সিলেবাসে পঠিত হয় সব জায়গাতেই প্রায়, এ ড্রিম ডিফার্ড, সেটিও স্মরণ করা যায়। তো আমি দ্য উইরি ব্লুজের যেমন যদি প্রথম দুটো বাক্য পড়ি, যে যে তিনি এর সঙ্গে কিন্তু আরেকটা বিষয় যুক্ত করিনি, এটা কিন্তু জ্যাজ আন্দোলনের সময়ও কবিতাটা পঠিত হয় একইভাবে, ফলে এর মধ্যে সঙ্গীতের একটি ব্যাপার টের পাওয়া যাবে। তিনি লিখছেন, ইন এ ডিপ সং ভয়েস উইথ আ melancholy tone, I heard that Negro saying, that old piano moan, ain't got nobody in all this world, ain't got nobody but myself. সং অফ মাইসেলফ এর মতোই কিন্তু আরেকটা, যেটাকে নিগ্রোদের জাতিসত্তার কথা বলছে, ঘোষণা দিচ্ছে, তাদের আত্মপরিচয়ের ঘোষণা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই আন্দোলন থেকেই, যেটি পরবর্তীতে খুব পরিচিত একটি আন্দোলনের জন্ম দেয় ফ্রান্সে 30-এর দশকে, নেগ্রিটিউড মুভমেন্ট যেটাকে আমরা বলি, যেখানে আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের যে ফরাসি উপনিবেশ, একটা আমরা কথা বলছি যে আমেরিকায় ব্রিটিশ বা ইউরোপীয় উপনিবেশ নিয়ে, একই সঙ্গে আরেকটি উপনিবেশ কিন্তু ঘটে গেছে, সেটা ফরাসি উপনিবেশ, যেটা সেই উপনিবেশে যে ফরাসি ভাষী কৃষ্ণাঙ্গ লেখক যারা এবং বুদ্ধিজীবী, তাদের নেতৃত্বে কিন্তু আরেকটি আন্দোলন সংগঠিত হচ্ছে, যেটি অনেকটাই আমি বললাম যে ওই আন্দোলন দ্বারা অনুপ্রাণিত। এবং এখানে এই আন্দোলন যদি আমি দেখি, যে আমরা দুজন বিখ্যাত লেখকের নাম জানি, আহ ক্যারিবীয় কবি এম এ সেজারের কথা জানি, যিনি এই নেগ্রিটিউড ধারণাকে প্রতিষ্ঠিত করেছেন, এবং একই সঙ্গে বিখ্যাত আফ্রিকান কবি, আবার যিনি রাষ্ট্রনায়কও ছিলেন সেনেগালের, সেই লিওপোল্ড সেঙ্গর। সেঙ্গর। তো তারা এই আন্দোলনের, হ্যাঁ সেঙ্গর, তারা এই আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন। তো এরপরেই আরেকটা জিনিস যদি দেখি, এবং আহ, তাদের কবিতাও আমরা যদি দেখি, যে এই জেনারেশনের কবিতা কিন্তু আসলে তাদের যে ক্ষমতার কাঠামো, এই যে সাদাদের নিয়ন্ত্রিত যে ক্ষমতা, সেই ক্ষমতার কাঠামোর বিপরীতে একটি সাংস্কৃতিক অস্ত্র হিসেবে কিন্তু তাদের কবিতা আমরা দেখি আবির্ভূত হয়, সৃষ্টি হয়। এরপরেই আমেরিকার সাহিত্যের একটি বড় জায়গা কিন্তু, যেটি পরে বলবো না, বরঞ্চ বলবো যে আমেরিকার সাহিত্যের ঐতিহ্যের শুরু থেকে আজও অবধি প্রাসঙ্গিক, সেটি হলো বর্ণবাদ বিরোধী আন্দোলন। এবং সাহিত্য কিভাবে অস্ত্র হয়ে ওঠে, কিভাবে ভাষা হয়ে ওঠে, সেটিও আমরা দেখবো এখানে, যে 1776 সালে যদি দেখি, যে আমেরিকার স্বাধীনতা ঘোষণা আম, হলো এবং তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পেল। কিন্তু এরও প্রায় 90 বছর পর আমরা দেখবো যে 1865 সালে দাসপ্রথা বিলুপ্ত হলো। এবং দাসপ্রথার যে অন্তর্গত বিষয়, সেটি ডেফিনেটলি বর্ণবাদ। এবং সেই বর্ণবাদের বিরুদ্ধেই আমরা দেখবো যে কৃষ্ণাঙ্গ অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের কথা আমরা জানি। তিনি আরো অনেক পরে এসে 1963 সালে এসে তিনি তার সেই ঐতিহাসিক ভাষণটি দেন, সেই আই হ্যাভ এ ড্রিম, প্রায় 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি যে ভাষণটি দেন। তবে মার্টিন লুথার কিং এর সেই স্বপ্ন কিন্তু আমরা দেখবো যে এখনো পূরণ হয়নি, কারণ বর্ণবাদ এখনো কিন্তু আমেরিকায় নানাভাবে টিকে আছে। এবং শুধু আমেরিকা না, আমরা দেখবো গোটা বিশ্বেই একটি অন্যতম উল্লেখযোগ্য সংকটের মধ্যে কিন্তু একটি সংকট কিন্তু বর্ণবাদ। এবং 2020 সালে যদি দেখি, যে জর্জ ফ্লয়েডের মৃত্যু এবং সাম্প্রতিক সময়ে বর্ণবাদ ইস্যুতে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গেছে এই 2020 সালে। এবং এর মধ্য দিয়েই ব্ল্যাক লাইভস ম্যাটার, যেটা আমাদের একটা আন্দোলন হয়েছিল, গোটা বিশ্বেই সেটা ছড়িয়ে পড়ে। তো একটি কথিত আধুনিক উন্নত রাষ্ট্রের অন্তরালে এই যে বর্ণবাদ একটি বড় বিষয়, যেটি টিকে আছে, অনাকাঙ্ক্ষিত বিষয়। এবং সেই কারণে বিশ্বে বর্ণবাদ বিরোধী সাহিত্যের সবচেয়ে বেশি যদি দেখি, সেই সৃষ্টি কিন্তু হয়েছে আমেরিকাতেই, কারণ তাদের ইতিহাস এই সাহিত্যের জন্ম দিয়েছে। বর্ণবাদ ও দাসপ্রথা বিরোধী সাহিত্যের ক্লাসিক উদাহরণ, যেটি আমি একটু আগে বলছিলাম, যে হ্যারিয়েট পিচার স্টোর, যে আঙ্কল টমস কেবিন উপন্যাসটির কথা, এবং টু কিল আ মকিং বার্ড, ঠিক একইভাবে বর্ণবাদ বিরোধী আরেকটি কালজয়ী সৃষ্টি। তারপরে অ্যালিস ওয়াকারের কথা যদি বলি, দ্য কালার পার্পল। তারপরে স্টিভ ম্যাকুইনের 12 ইয়ার্স এ স্লেভ, এটা
গত 2-3 বছরের মধ্যেই সম্ভবত এটি ফিল্মে অস্কারও পেয়েছে সিনেমাটি, ফলে আরেকটু এখন পরিচিত। এবং মার্কিন সাহিত্যে বর্ণবাদ নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে আমরা অবশ্যই ভাবে বলতে হয় যে টনি মরিসনের কথা। মরিসন আমৃত্যু বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন, এবং তার বিখ্যাত উপন্যাস বিলাভেড, তার অন্যান্য উপন্যাসও যদি বলি, দ্য ব্লুয়েস্ট আই, বাংলাদেশে ইংরেজি সাহিত্যের স্টুডেন্টরা এটা হয়তো পড়ে থাকেন, গড হেল্প দ্য চাইল্ড। তো এরকম মরিসনের প্রত্যেকটা উপন্যাসের কিন্তু আমরা বলবো যে একটা কেন্দ্রীয় চরিত্রই কিন্তু বর্ণবাদ ইটসেলফ। এবং উপন্যাসের পাশাপাশি তিনি প্রবন্ধ লেখেন, যখন সাক্ষাৎকার দিয়েছেন, যখন ভাষণ দিয়েছেন, প্রতিটা জায়গায় তিনি কিন্তু বর্ণবাদকে অ্যাড্রেস করেছেন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আই এম নট ভিকটিম, আই রিফিউজ টু বি ওয়ান। কারণ উনি খুব প্রতিবাদী সত্তা, উনি বলছেন যে আমি আমি তো আমাকে কেউ চাইলেই ভিকটিম বানাতে পারবে না বর্ণবাদের। ইফ ইউ ক্যান অনলি বি tall because somebody is on their knees, then you have a serious problem. And my feeling is that white people have a very, very serious problem, and they should start thinking about what they can do. Take me out of it. উনি বলছেন তারা এটা ভাববে, তাদের কনসার্ন হোক, তারা এই সমস্যা থেকে মুক্তি পাক, আমাকে বাইরে রাখো, কারণ আমি তোমাদের এই সমস্যার মধ্যে নেই, আমি এটাকে অ্যাড্রেস করি না। তিনি এটা মানছেনই না বর্ণবাদকে। মরিসনের মতোই আমরা যদি দেখি যে মায়া অ্যাঞ্জেলো আরেকটি প্রতিবাদী আহ, সত্তা আমেরিকার, এবং কৃষ্ণাঙ্গ নারীদের একটা প্রতীকী চরিত্র হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বর্ণবাদের শিকার তিনি তার জীবনে যে হয়েছিলেন সেটি তার নানাভাবে প্রকাশ করেছেন, এবং সেই চরম দুর্দশা থেকে ধীরে ধীরে আত্মসচেতন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের অধিকারী এক নারীতে পরিণত হওয়ার গল্পটা তিনি সবসময় বলে গেছেন। তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন যে শ্বেতাঙ্গরা সত্যিই নৃশংসভাবে অজ্ঞ ছিল। সম্প্রদায়ের মধ্যে তারা, মানে নিগ্রোদের বলতে বলতে যে আমাদের সম্প্রদায়ের মধ্যে, এবং পঙ্গু করে ছাড়ে। তারা যে মানুষের ত্বক নিয়ে কথা বলে, সেই ত্বক ঈশ্বরের পছন্দ, মানে ঈশ্বরের দেয়া, তাদের কোনো অধিকার নেই নিয়ে কথা বলা। তো এইভাবে তিনি প্রতিবাদ জানাচ্ছেন, এবং তিনি পরিষ্কার করে বলছেন যে আমি যেখানেই যাই, আমি সবসময় রেসিজম, সেক্সিজম এর বিরুদ্ধে কথা বলে যাব। এবং এভাবেই মার্কিন সাহিত্যে যদি আমরা বর্ণবাদ নিয়েই কথা বলতে চাই, যে তাদের সাহিত্যে বর্ণবাদ বিরোধী যে চেতনা, সেটি নিয়ে আমাদের হয়তো অনেকক্ষণ সময় ব্যয় করা সম্ভব হবে। তো আমি কিছু কিছু ধারণাগুলো নিয়েই একটু এগিয়ে যেতে চাই। আরেকটি আছে লস্ট জেনারেশন। আমেরিকান সাহিত্যের যে আহ, যুদ্ধোত্তর প্রজন্ম, যেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে, সেই লস্ট জেনারেশনের কথা বলতে হয়, কারণ তারা উম, উম, মানুষ যে সমষ্টিগত চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে, এবং ব্যক্তি সত্তার যে উন্মেষ ঘটছে, সেই সময় আমরা দেখি যে একটি জেনারেশনের তৈরি হচ্ছে যারা মোটামুটি ভাবে বলা যায় যে প্যারিসে বসবাসকারী, বিশেষ করে আর্নেস্ট হেমিংওয়ে, গার্ট্রুড স্টেইনের কথা বলতে হয়। তাদের মধ্য দিয়ে আমরা দেখব যে লস্ট জেনারেশনের একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। কারণ এইটা গার্ট্রুড স্টেইন প্রথম ব্যবহার করলো শব্দটা, হেমিংওয়ে তার সান অলসো রাইজেস নামে যে তার বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসের বিষয়ই আসলে বিশ্বযুদ্ধ, সেই উপন্যাসে তিনি তার এপিগ্রাফে বলছেন ইউ আর অল আ লস্ট জেনারেশন। এবং এর মধ্য দিয়েই আমরা দেখবো যে এই লস্ট জেনারেশন আউটকাম হিসেবেই একটা বড় যে একটা স্রোত তৈরি হচ্ছে সাহিত্য সৃষ্টির, বিশেষ করে উপন্যাসের, যেখানে নির্মোহভাবে তারা তাদের সময়টাকে তুলে আনছেন, এবং একটা হতাশাবোধ তাদের সাহিত্যের একটি বড় বিষয় হয়ে উঠছে। এক্ষেত্রে আমি দুটো উপন্যাসের কথা যদি বলি, যেমন দ্য সান অলসো রাইজেস বললাম, তারপর ফিটজেরাল্ডের উপন্যাসের কথা যদি বলি, তো এই উপন্যাসগুলো বিশেষ করে আমরা দেখব যে আমেরিকান যে ড্রিম, যে ড্রিমটাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখবো তাদের সাহিত্যের মধ্য দিয়ে সেই ড্রিমের অন্বেষণ করছেন, যেটা আর্থার মিলার তার উপন্যাসের ডেথ অফ সেলসম্যানেও দেখবো যে একই রকম একটা স্বপ্ন ঘটছে। হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইনে যেমন আমরা দেখবো দুজন স্বামী স্ত্রী একসঙ্গে বসে আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ডায়লগ তৈরি হচ্ছে না, ইন্টারাকশন তৈরি হচ্ছে না। এই যে ভাষা হারিয়ে ফেলা। এবং যদি আবার দেখি যে হেমিংওয়ের ক্লিন ওয়েল লাইটেড প্লেস গল্পে একজন বৃদ্ধ কাফেতে বসে থাকছেন অ্যাপারেন্টলি ফর নো রিজন। তো এই যে তাদের মধ্যে অর্থহীনতা তৈরি হচ্ছে তাদের জীবনের প্রতি, এইটারই কিন্তু একটা সারোৎসার ছিল এই লস্ট জেনারেশনের সাহিত্যে। এরপরেই আরেকটা জেনারেশন আসে, বিট জেনারেশন। এটা খুব ইম্পর্টেন্ট, বিট জেনারেশন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আমরা দেখবো যে এই বিট জেনারেশন তৈরি হচ্ছে, এবং আমেরিকার কয়েকজন কবি মিলেই এই জেনারেশন, এই বিট জেনারেশন যে জেনারেশন কবি যাদের আমরা বলি, তারাই মুভমেন্টটাকে তৈরি করছেন এবং বিশ্বের ব্যাপী ছড়িয়ে গেছে তাদের মধ্যে দিয়ে। এবং এখানে দেখবো যে যদি দেখি যে বিট জেনারেশনের কবিরা ড্রাগ, যৌনতা, ধর্ম, রাজনীতি, রাষ্ট্রীয় সদাচার, নীতি নৈতিকতা, এইসব বিষয়ে তারা কিন্তু খোলামেলা কথা বলতে
করতে থাকেন এবং রাষ্ট্রীয় আইন বা সমাজে প্রতিষ্ঠিত যে বিশ্বাস সেটাকে তারা চ্যালেঞ্জ জানান। এবং তারা সাধারণত যেহেতু প্রতিষ্ঠান বিরোধিতা তাদের মধ্যে ছিল, ফলে তারা লিটল ম্যাগাজিনগুলোতে লিখতেন। এবং এই জেনারেশনেরই বব কাউফম্যানের কথা বলতে হয়, যিনি নিগ্রো কবিদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি তার সঙ্গে যুক্ত হন। অ্যালেন্স গিন্সবার্গের কথা বলতে হয়, যে ইউনিভার্সিটি অফ কলম্বিয়ায় তারা একসঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে কেরওয়াক, লুসিয়ান কার, হলসেস, এই আন্দোলনের সমর্থনকারীরা একসঙ্গে হয়েই তারা কিন্তু একটা জনপ্রিয়তা এনে দেয় এই জেনারেশনের। কিন্তু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে তারা মাদক, যৌনতা এবং অসামাজিক জীবনযাপনের মধ্য দিয়ে তাদের যে শিল্পের এক ধরনের জীবন আর একজন বাস্তবে যে জীবন, এই জীবনটা তারা মিলিয়ে ফেলছে, ফলে তারা শিল্পকে কলঙ্কিত করছে। এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে এবং পরে দেখা যায় যে এই জেনারেশনের কিন্তু মূলধারায় তারা কিন্তু ততটা প্রতিষ্ঠিত হতে পারেন না, এবং খুবই স্বাভাবিকভাবেই সেটি সম্ভব ছিল না। এবং এই জেনারেশনেরই যদি আমরা দুটো কবিতার কথা বলি, নেকেড লান্স এবং গিন্সবার্গের হাউল, উইলিয়াম এস বুরোসের নেকেড লান্স, এই কবিতাগুলোর মধ্য দিয়ে আমরা দেখবো যে কিভাবে তারা প্রতিবাদটা করছেন। যেমন গিন্সবার্গ তার কবিতার মধ্যে দিয়ে বলছেন, আমেরিকায় বসে আমেরিকাতে থেকেই লিখছেন যে আমেরিকা, when will we end the human war? Go fuck yourself with your atom bomb. এবং একইভাবে গ্রেগরি কর্সো লিখছেন, আই হেট ওল্ড পোয়েটম্যান। ওল্ড পোয়েটম্যান মানে যারা প্রতিষ্ঠার সঙ্গে আছেন, যারা রাষ্ট্রের যারা সিস্টেমের প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে তিনি বলছেন, স্পেশালি দ্য ওল্ড পোয়েটম্যান হু retract, who consult other old poetmen, who speak their youth in whispers, saying, I did those then, but that was then. যারা এখন কোনো কথা বলছে না, যে আমরা once upon a time we did these things। তো এইরকম করে তারা বিট জেনারেশন কিন্তু আগের জেনারেশনকে চ্যালেঞ্জ করছে তাদের কবিতার মধ্যে দিয়ে। এবং এর মধ্যে দিয়ে আমরা যদি দেখি যে তাদের সাহিত্যের যে বিকাশটা ঘটছে, যদি আমরা দেখি যে আমেরিকান কবিতার যে ব্যাপারটা, যে ব্রিটিশ উপনিবেশের পর আমেরিকার যে ইংরেজি কবিতার ছাঁচ যেটা ছিল, সেই ছাঁচটা কিন্তু তাদের যে পিউরিটানিজমের একটা বড় রকম প্রভাব তাদের মধ্যে ছিল। কিন্তু তারপরে আমরা দেখব যে সেখানে বিখ্যাত কবিরা এসে, বিশেষ করে আমরা যদি দেখি ব্র্যাডস্ট্রিটের কথা, যিনি প্রথম দিকের আর্লি জেনারেশনের একজন কবি, নারী কবি, যে তিনি আমেরিকান ইতিহাসকে কিভাবে তার কবিতার মধ্যে দিয়ে উঠিয়ে আনছেন। এবং এর মধ্য দিয়ে আমরা যদি একটু জাম্প করে কথা বলি, যে এমারসনের কথা বলি এবং হুইটম্যানের কথা বলি, যাদের কথা আগেও আমি বললাম, যে তারা আমেরিকান কবিতার একটা ট্র্যাডিশন তৈরি করছেন এবং সেখানে নতুন একটি ডিকশন তৈরি করে দিচ্ছেন ডিকিনসন। আমরা জানি যে তিনি যে কবিতা লেখেন তার খুব সামান্যই তার জীবদ্দশায় প্রকাশিত হয়, বাকি সব কবিতাই কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এবং তার মৃত্যুই এবং তার জীবনযাপন সব মিলিয়েই কিন্তু সেটিও একটা বড় রকম আন্দোলন তোলে কবিদের জীবনে, তার জীবনের যাপন এবং তার জীবনের যে সমাপ্তি। একই সঙ্গে আমেরিকায় আরেকজন উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটে কবিতায়, রবার্ট ফ্রস্ট। ফ্রস্টের কথা বলছিলেন সৌম্য সালেক শুরুতেই, যে সেখানেও আমরা দেখি ফ্রস্ট খুব সহজ কথার মধ্য দিয়ে কিভাবে একটা দার্শনিক চেতনা, প্রকৃতি চেতনা, অধ্যাত্মবোধের চেতনা তার কবিতায় নিয়ে আসেন। আমি এটুকু ফুটনোট হিসেবে বলি যে ফ্রস্টের কবিতা কিন্তু আমাদের এখানে প্রথম সার্থক অনুবাদক কিন্তু কবি শামসুর রহমান। শামসুর রহমান ফ্রস্টের কবিতা আপনারা তার অনুবাদের মধ্যে দিয়ে হয়তো পড়েছেনও। তার স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, অথবা যদি আমরা বলি রোড নট টেকেন, এই কবিতাগুলো বিশ্ব সাহিত্যে ডেফিনেটলি সর্বাধিক পঠিত কবিতার মধ্যে পড়বে। এবং এর পরেই আমেরিকান সাহিত্য তো বটেই, গোটা বিশ্ব সাহিত্যে আধুনিকতার কনসেপ্টটাই বদলে দেন এলিয়ট। আমরা জানি জন্মসূত্রে মার্কিন কবি হলেও তিনি কিন্তু ইংরেজি কবিতারই যে ট্র্যাডিশন তাকেই ধারণ করেছেন। এবং তিনি আমেরিকার যদি বিংশ শতকের কবিদের মধ্যে, মানে আমরা যদি দেখি যে বাংলাদেশে যারা জনপ্রিয় ছিলেন, তার মধ্যে কিন্তু যাকে আমরা বলি একই সঙ্গে মার্কিন এবং ব্রিটিশ পোয়েট যদি আমরা বলি, এলিয়ট। এলিয়টের পরেই যাদের কথা বলতে হয় তারা হচ্ছেন, আমি আগে বলেছিলাম ল্যাংস্টন হিউজের কথা, সিলভিয়া প্লাথ, এজরা ব্রাউন, এদের কথা বলতে হয়। যে প্লাথের যে জীবন এবং তার যে আত্মহত্যা, এটিও কিন্তু আমাদের কবিদের মধ্যে নানানভাবে এক ধরনের যদি বলি রোমান্টিসিজমে জন্ম দিয়েছে তার জীবনটাই। এবং এই হার্লেম রেনেসার যে গুরুত্বপূর্ণ কবিদের কথা বলছিলাম, ল্যাংস্টনের কথা তখন বললাম, যে তিনি কিন্তু তার কবিতার মধ্য দিয়ে বিশেষ করে নিগ্রোদের যে তাদের যে যন্ত্রণা, তাদের যে
আকাঙ্ক্ষা সেই জায়গাটা কিন্তু তিনি তুলে এনেছেন। এজরা পাউন্ডও তাই, তিনি তাকে যদি দেখি যে আধুনিক সাহিত্যের অন্যতম প্রতীক্ষিত আমরা কিন্তু বলতে পারি এজরা পাউন্ডকে, এবং যার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা আমরা জানি। আমি শুধু সূত্রগুলো একটু করে উল্লেখ করেই যাই যে রবীন্দ্রনাথের প্রথম যে পোয়েট্রিতে পত্রিকা মানে পোয়েট্রি ম্যাগাজিনে যে কবিতা প্রকাশের ব্যবস্থা করা, 6টি কবিতার অনুবাদ, সেটি কিন্তু এজরা পাউন্ডই করেছিলেন, কারণ তিনি কিন্তু তার সম্পাদনা পর্ষদে ছিলেন, সম্পাদক ছিলেন পোয়েট্রির। এবং আমেরিকার সাংগঠনিক ভাবে এজরা পাউন্ড খুব প্রভাবশালী ছিলেন ওই ওই জেনারেশনে। এবং এরপরেই আমরা যদি দেখি যে বিট জেনারেশন থেকে যে যে কবি বিশেষভাবে নন্দিত, তিনি কিন্তু গিন্সবার্গ, বিশেষ করে বাংলাদেশে। কারণ কি, বাংলাদেশে তিনি, আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় তিনি নিজে ভারতে অবস্থান করে তিনি শরণার্থী শিবিরগুলো যান, পরিভ্রমণ করেন এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এবং তারপরেই তিনি কিন্তু রচনা করেন তার সেই প্রখ্যাত সৃষ্টি, যেটা আমাদের ইতিহাসের একটি অংশ, সেপ্টেম্বর অন যশস্ব। এবং তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সেই কবিতাটিকে তিনি গানের রূপ দেন। তাকে সেখানে সহযোগিতা করে বব ডিলানের মতো ব্যক্তি, সঙ্গীতজ্ঞ, যিনি পরবর্তীতে কিন্তু সাহিত্যে নোবেলও পান। এবং কনসার্ট ফর বাংলাদেশের কথা আমরা জানি, যে যুক্তরাষ্ট্র কনসার্ট, যে যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়, সেই যুক্তরাষ্ট্রের কয়েকজন কবি আমরা অবশ্যই যে তারা একসঙ্গে যুক্ত হয়ে সেখানেই কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থ সহযোগিতার জন্য তারা কিন্তু কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে। এবং আমরা মনে করি যে হ্যাঁ, বিট জেনারেশনের পক্ষে এটা সম্ভব ছিল, কারণ যে জেনারেশনের কথা আমরা একটু আগে বললাম। এবং এভাবেই আমেরিকার যে আধুনিক কবিতা, বিশেষ করে আমরা যদি দেখি যে মায়া অ্যাঞ্জেলোর কথা বলতে হয়, হেনরি ওয়ার্ডসওয়ার্থের কথা বলতে হয়, লংফেলোর কথা, হেনরি ওয়ার্ডসওয়ার্থ, লংফেলো, ওয়ালেস স্টিভেন্সের কথা বলতে হয়। তো এভাবে অনেকের কথাই বলা যায়, কিন্তু আমি যেহেতু খুব সংক্ষেপে একটু প্রবণতাগুলোকে ছুঁয়ে যাচ্ছি, ফলে আমি কবিদের নাম ততটা বলছি না। আমি মনে করি যে এখনকার সময় সেটি গুরুত্বপূর্ণ না, কারণ নাম আপনারা গুগল করলেই আমরা জানি যে জানা যায়। কিন্তু এরপরেই কবিতার সঙ্গে যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, সেটি উপন্যাস সাহিত্য, কথা সাহিত্য। আমি সভাপতি মহোদয় স্যারের একটু দৃষ্টি আকর্ষণ করে আমি জানতে চাই যে আর কতটুকু সময় পাবো, তাহলে আমি সেইভাবে ন্যারো ডাউন করবো আবার আলোচনাটা। মানে আমাকে ম্যাক্সিমাম স্যার আসলে কতটুকু সময় দিতে পারবেন? সৌম্য, তুমি এটা বলো। আমাদের আমরা তো বলেছি মূল বক্তা মানে 40 মিনিট, তো জি জি। সেখানে মানে আর 500 মিনিটের মধ্যে শেষ করলে ভালো হয় স্যার। আমি 5-6 মিনিট আমি সময় চেষ্টা নেন। করছি। আমি আমি আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয়ের অনুমতি নিয়েই শুরু করছি, এবং আমি চেষ্টা করছি আরো আর 2-1 মিনিট বেড়ে গেলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তিনি। আমি উপন্যাসের কথা বলছিলাম, আমি এখন খুব সংক্ষেপে বলবো যে উপন্যাসের জন্ম যদি আমরা দেখি, যে প্রথম উপন্যাসটি পৃথিবীর ইতিহাসে লেখা হচ্ছে 1000 বছর আগে, যে সেই জাপানের দ্য টেল অফ গেঞ্জি, যেটা মুরাসাকি শিকিবুর কথা যদি বলি। ভারতবর্ষে যদি আমরা দেখি, সেটিও কিন্তু শতাব্দীতে যে শীর্ষক উপন্যাস, যেটি আসলে এই উপন্যাসগুলোর মধ্যে উপন্যাসের প্রবণতা ছিল। যদি আরবি ভাষায় বলি, সেখানেও লেখা হচ্ছে প্রায় দ্বাদশ শতাব্দীতে। এবং একই সঙ্গে চীনাতেও দেখি যে 14 শতাব্দীতে আমাদের প্রথম উপন্যাসটা চীনা ভাষায় লেখা হচ্ছে। এই কথাগুলো কেন বলছি, যে উপন্যাসের শুরুটা কিভাবে হলো অন্য জায়গায়, এবং আমেরিকার সঙ্গে যে পার্থক্যটা আমরা দেখবো, যে পৃথিবীর সার্থক উপন্যাসটি লেখা হচ্ছে স্প্যানিশ ভাষায়। যে প্রথম সার্থক উপন্যাস বলছি, ডন কিহোতের কথা, সার্ভেন্তেসের, 1605 সালে। এবং একই সঙ্গে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ভাষাতেই প্রায় সপ্তদশ শতকে সেই উপন্যাস সাহিত্যের একটা বিকাশ, বা প্রথম যে উপন্যাস লেখা সেটি হয়ে গেছে। এবং ইংরেজি সাহিত্যে অষ্টাদশ শতাব্দীতে এসে শুরুতেই ড্যানিয়েল ডিপসের যাত্রা শুরু হচ্ছে, বা গুগলের ডেড সোলসের কথা আমরা জানি। বাংলা ভাষাতে আমরা আলালের ঘরে দুলাল, এই বঙ্কিমের আগেই বলি, যেটার মধ্যে একটা সূক্ষ্ম বীজ ছিল উপন্যাসে। আমেরিকার উপন্যাস শুরু হচ্ছে কিন্তু 1789 সালে এসে, এবং এর মধ্য দিয়ে উইলিয়াম হিল ব্রাউন, তার মধ্য দিয়েই একটি পত্র উপন্যাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এবং তারপরেই আমরা দেখবো খুব দ্রুতই আমেরিকায় উপন্যাস সাহিত্যটা কিভাবে খুব শক্তিশালী হয়ে উঠলো। এবং সেখানে দেখি যে স্কারলেট লেটার, মব, আগে বললাম হাকলবেরি ফিন, টম সয়ার, আঙ্কেল টমস কেবিন, এভাবে সেখানে বিশেষ করে দা অ্যাওয়েনিং, এই উপন্যাসগুলোর মধ্য দিয়ে আমেরিকা খুব দ্রুত আমরা দেখবো যে তাদের উপন্যাসের যাত্রা শুরু একটু লেট হলেও তারা খুব দ্রুত আধুনিক উপন্যাসে কিন্তু জায়গা করে নিয়েছে, এবং বিশ্ব সাহিত্যের উপন্যাসকে তারা কিন্তু সমৃদ্ধ করেছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি দ্রুত কয়েকজনের নাম উল্লেখ করতে চাই, আমাদের অবশ্যই স্মরণ করতে হবে মার্ক টোয়েনের কথা,
তারপরে স্টেইনবেকের কথা, নবকবের কথা, এভাবে হেমিংওয়ে আছেন, টমি মরিসন আছেন, ফকনার আছেন, যারা যার প্রভাব বিশেষ করে হেমিংওয়ের কথা আমাদের এবং ফকনারের কথা আমাদের হাসানের সাক্ষাৎকারে বলতেন যে তিনি কিভাবে হেমিংওয়ের কাছ থেকে যে অল্প কথায় অনেক কথা বলা, যেটাকে আইসবার্গ থিওরি বলে, সেটি শিখেছেন এর কাছ থেকে, কিভাবে জীবনের একেবারে সংস্কৃতির একেবারে ভিতরের রসদ কিভাবে সেখান থেকে নিতে হয় সেটা। এবং একই সঙ্গে আমরা জানি যে তাদের কাছ থেকে আম, মার্কেজের মতো লেখক অনুপ্রাণিত হয়েছেন। তো এই জেনারেশন কিন্তু সেখানে তৈরি হয়েছে, যারা জ্যাক লন্ডনের কথা বলতে হয়, শেরুড অ্যান্ডারসনের কথা বলতে হয়, সিনক্লেয়ার লুইসের কথা বলতে হয়, ক্যাথরিন আন পোর্টারের কথা বলতে, পার্লেস বাকের কথা বলতে হয়। তো এভাবে কিন্তু সেখানে উপন্যাস সাহিত্যের একটি বড় স্রোত তৈরি হলো। এবং বিশ্ব সাহিত্যে যদি এখন আমরা উপন্যাসকে 100টি উপন্যাসের কথা বলতে হয়, তাহলে দেখা যাবে যে একই সঙ্গে ইংরেজি এবং আমেরিকান উপন্যাস কিন্তু একটা বড় জায়গা দখল করে থাকবে। এবং ছোট গল্পের ক্ষেত্রে আমরা দেখবো যে, যদি আমি সূক্ষ্মভাবে অল্প জায়গা ধরেও বলি কথাটা, যে এডগার অ্যালান পো একাই যথেষ্ট বিশ্ব সাহিত্যে ছোট গল্পের জায়গাটাতে একজনকে স্মরণ করলে হয়, যিনি প্রথম আধুনিক ছোট গল্পকার এবং একই সঙ্গে ছোট গল্পের প্রথম দিকের তাত্ত্বিক ছিলেন। তিনি ছোট গল্প কেমন হবে সে বিষয়ে তিনি ওই সময় আহ ব্যাখ্যাও দিয়েছেন। এবং সেই সময় নাথানিয়েল হথর্নের কথা বলতে হয়, যিনি অ্যালানের পো সমসাময়িক। তিনিও কিন্তু আমেরিকান ছোট গল্পের একটি বড় জায়গা দখল করেছেন এবং বিশ্ব সাহিত্যেই তাদের মধ্য দিয়ে কিন্তু ছোট গল্পের যাত্রা শুরু। এবং এই ছোট গল্পের ক্ষেত্রে আমরা দেখবো আমেরিকান ছোট গল্পের যে প্রবণতা, বিশেষ করে একটা টুইস্ট এন্ডিং যেটা বলা হয়, সেটা কিন্তু আমেরিকান সাহিত্যে, বিশেষ করে ও হেনরির কথা বলতে হয়, আমেরিকান সাহিত্য কিন্তু আমাদের একটি নতুন ছোট গল্পের একটি জনরার জন্ম দিয়েছেন যদি বলি। এবং তাদের মধ্য দিয়েই কিন্তু যদি বলা হয় স্পেকুলেটিভ ফিকশন যেটা বলি, সায়েন্স ফিকশন হতে পারে, যে অন্যান্য জনরা, যেমন আহ, আহ, শার্লক হোমসের স্রষ্টা ডয়েলও বলেছেন যে এই জনরার কিন্তু একটা বড় অনুপ্রেরণা কিন্তু আমেরিকান সাহিত্য। জুল ভার্নের কথা জানি, তারাও কিন্তু বলছেন যে কল্পবিজ্ঞানের একটি বড় অনুপ্রেরণা কিন্তু আমেরিকান সাহিত্য। এই জায়গাগুলো হয়তো আমি আরেকটু ডিটেলে গিয়ে বলতে পারলে ভালো হতো, কিন্তু আমি একটু দ্রুত এখন এগোবো। এবং অনুগল্পের ক্ষেত্রেও বর্তমান বিশ্ব সাহিত্যে আমরা জানি অনুগল্প খুব বড় একটি জায়গা দখল করে আছে। এবং আমেরিকায় কিন্তু অনুগল্পের চর্চার এখন একটা স্রোত বয়ে যাচ্ছে, সেখানে অনুগল্পের ম্যাগাজিন হয়, জার্নাল হয়। এবং লিডিয়া ডেভিসের মতো একজন লেখক, যিনি অনুগল্প লিখেই কিন্তু ম্যান বুকার সাহিত্য পুরস্কার পেয়েছেন। এবং তাদের সাহিত্যের ঐতিহ্যে আমরা যদি দেখি, তাদের যে আম্বস কেট শপা তাদের অনেক আর্লি রাইটার, কেট শপার মতো লেখকরা, ডোনাল্ড বার্থলেম, তারাও কিন্তু এইখানটা কিন্তু বুঝে যাচ্ছে। হ্যাঁ, মুজাফফর ভাই, আপনি আপনার মিউট হয়ে গেছেন সম্ভবত। তো নাটকের কথা বলছিলাম যে আমরা জানি যে সেই নিষেধাজ্ঞার কারণে, 10 কমান্ডমেন্টস এর কথা বলছি, যে নাটক চর্চাটা প্রথমে নিরুৎসাহিত করা হতো সপ্তদশ শতক পর্যন্ত। অষ্টাদশ শতকের শেষ দিকে এসে দেখি যে ওখানে নাটকের একটি বড় রকম জায়গা তৈরি হয়, যেটা আমার মনে হয় যে আমাদের এখানে নাটকের বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আছেন লিয়াকত আলী স্যার, লিয়াকত লাকি স্যার, তিনি হয়তো আরো ভালো জানবেন। যে আহ, আমি শুধু এটুকু আমাদের যারা আছেন তাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি যে নাট্য সাহিত্যে দুজন দিকপালের কথা বলতেই হবে। তো তারপরে আমরা অন্য জায়গায় অন্য আলোচনায় চলে যেতে পারবো। যে ইউজেন ওলিনের কথা, যে যার নাটক আমাদের থিয়েটারেও, আমাদের মঞ্চেও এসছে। এবং তার মধ্য দিয়েই কিন্তু আমেরিকায় প্রথম অভিব্যক্তিবাদী নাটকের কিন্তু এক ধরনের যাত্রা শুরু হয়। সরি। এবং তাকে কিন্তু আমেরিকার নাট্য সাহিত্যের আমরা বলতে পারি এক ধরনের জনক। তিনি নাটকে প্রথম আমেরিকান হয়ে প্রথম সাহিত্যে কিন্তু নোবেলও পান, নাট্য সাহিত্য থেকে। তো এভাবে আমেরিকার সাহিত্যে নাটক একটি বড় জায়গা দখল করছে পরবর্তীতে এসে। এবং যেখানে যদি আমরা দেখি যে হেনরি মিলারের কথা, হেনরি মিলারও কিন্তু নাট্য সাহিত্যে, বিশ্ব সাহিত্যেই একেবারে গুরুত্বপূর্ণ গুটিকতক নাট্যকারদের মধ্যে তাদের আসন তারা তৈরি করেছেন। এবং এভাবেই তারা নাট্য সাহিত্যের যে বিকাশ, সেখানে শুধু একটু কথা বলি যে তাদের নাটকের যে থিম পরবর্তীতে আমরা দেখে গেছি যে সেখানে বর্তমান সময়ে বহুজাতিক যে লেখক,
যাদেরকে আমরা ডায়াসপোরা বলি, সেই লেখকদের একটি বড় প্রজন্ম সেখানে চলে যাওয়ার কারণে নাটকের এই ডাইভার্সিটিটা নাটকে সবচেয়ে বেশি এখন চর্চা হয়, যেটি আমার হয়তো কিছু উদাহরণ দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি শুধু এই প্রবন্ধটি উল্লেখ করে আমি আরেকটি জায়গার কথা বলতে চাই যে নোবেল জয়ী লেখক আমি এখন পর্যন্ত আচ্ছা খুব বেশি এগুলো উল্লেখ হলো করি নাই আসাম। এই জায়গাটা। আমরা যদি দেখি যে আচ্ছা, আহ, আহ, যদি 120 জন সাহিত্যে নোবেল পেয়ে থাকেন, তার মধ্যে দেখবো যে 16 জন এককভাবে পেয়েছেন ফ্রান্স থেকে, যুক্তরাষ্ট্র থেকে কিন্তু 13 জন পেয়েছেন, এবং যুক্তরাজ্য থেকে 11 জন। 13 জন যুক্তরাষ্ট্র থেকে যারা সাহিত্যে নোবেল পেয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমরা দু একজনের কথা বলতে হয়। আমি 13 জনের নাম যদি নাও নিই, ফকনারের কথা বলতে হয়, হেমিংওয়ের কথা বলতে হয়, পালেস বাকের কথা বলতে হয়, এবং স্টেইনবেক, সলভেলো, টনি মরিসন, তারা কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন। এবং একই সঙ্গে বব ডিলানের কথা আমরা জানি, যিনি সঙ্গীতের মানুষ, তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। আর অতি সম্প্রতি লুইস গ্লুকের কথা বলতে হয়, যিনি নোবেল পেয়েছেন। এবং বেশ কয়েকজন লেখক আছেন যারা আমেরিকান জাতিসত্তা বা আমেরিকান ন্যাশনালিটিটাকে শুধু ধারণ করেনি, তারা দ্বৈত জাতিসত্তার কথা বলতে পারে। যেমন আমরা বললাম যে প্রথমেই এলিয়টের কথা, যিনি পরবর্তীতে ইংল্যান্ডে চলে যান এবং সেখানেই পাকাপাকি থেকে যান। কিন্তু অনুরূপভাবে উল্টোভাবে যদি দেখি যে আইজাক বসবিক বসবিক সিঙ্গারের কথা বলতে পারি, যিনি আমেরিকায় চলে আসেন, পোলিশ লেখক, এবং আমেরিকায় এসে তিনি কিন্তু সাহিত্য নোবেল পাচ্ছেন। তো একইভাবে চেসলা মিলোজও কিন্তু পোলিশ, তিনি কিন্তু আমেরিকায় এসে সাহিত্য নোবেল পেয়েছেন। তো এভাবেই আমেরিকার সাহিত্যে কিন্তু একটা বড় জায়গা, যেটি আমি শেষ করব আলোচনার শেষের দিকে গিয়ে, যে কিভাবে বহুজাতি এবং এই ডায়াসপোরা কমিউনিটি কিভাবে আমেরিকান সাহিত্যে যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিটা তৈরি করে দিচ্ছেন, বিশেষ করে বর্তমানে এসে। তার আগে শুধু একটু কথা বলে, যুদ্ধ সাহিত্যকে যদি আমরা আলাদা করি, যুদ্ধ সাহিত্য পৃথিবীর দুটো বিশ্বযুদ্ধের কথা যদি বলি, এই যুদ্ধ ভিত্তিক যে সাহিত্য, সেক্ষেত্রে কিন্তু আমেরিকান সাহিত্য একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। আমরা দুই একজনের কথা অলরেডি বলেছি, যে যদি বলি যে যুদ্ধের যে প্রোডাক্ট, ওয়ার প্রোডাক্ট যদি বলি, সেটা কিন্তু হেমিংওয়ে আলটিমেটলি কথা বলি। তো যুদ্ধোত্তর যে পরবর্তী প্রজন্ম, আমরা বললাম লস্ট জেনারেশনের কথা, তো এই যুদ্ধ আমেরিকান সাহিত্যে নানাভাবে ঘুরে ফিরে এসেছে। এবং আমরা যদি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাহিত্য সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের আমেরিকান ফিকশন, বিশেষ করে এই পাঠের কোনো বিকল্প আমাদের নেই। এরপরেই আমি যে জায়গাতে শেষ করবো আমার এই আলোচনা, সেটি হলো আমেরিকার বর্তমান সাহিত্যের যে প্রবণতা। সেইখানে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রায় যদি 300 মিলিয়ন জনসংখ্যা থাকে, তার মধ্যে দেখা যাবে 30 মিলিয়নেরও বেশি কিন্তু ডায়াসপোরা। তার মানে একটা বড় কমিউনিটি কিন্তু সেখানে আছে যারা বাইরের। এবং তাদের সহ এই যে বহুজাতিক সংস্কৃতি এবং বহু জাতিসত্তার যে সমন্বয়, এর মধ্য দিয়ে যে আমরা শুরু করেছিলাম আমেরিকান ড্রিম বলে যে শব্দটি, যেটি প্রতিষ্ঠার জন্য আমেরিকান লেখকদের একটি একটি প্রবণতা ছিল তখনকার লেখকদের, সেই ড্রিম কিন্তু আর ভেঙে গেল। কারণ কি? কারণ যাদের মধ্য দিয়ে যে মানুষগুলো আফ্রিকা থেকে যাচ্ছে, এশিয়া থেকে যাচ্ছে, এশিয়ার মধ্যে মানে হয়তো দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, পূর্ব এশিয়া, এই মানুষগুলো সেখানে গিয়ে যে স্বপ্নটা দেখছে, দেখা গেল সেই স্বপ্নটা কিন্তু নো মোর আমেরিকান ড্রিম, মানে সো কল্ড আমেরিকান ড্রিম। ফলে দেখা যাচ্ছে তাদের সাহিত্যে নানানভাবে গোটা বিশ্ব চলে যাচ্ছে। হয়তো অ্যামিটান একজন চীনা, তার মধ্যে দিয়ে চীনের উপকরণ চলে যাচ্ছে। হয়তো ঝুম্পা লাহিড়ী একজন ভারতীয়, তার মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতি চলে যাচ্ছে। হয়তো দেখা গেল যে খালেদ হুসেইনি, আমরা জানি আফগানিস্তান, তার মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের যে মুসলিম সংস্কৃতি, সেটা চলে যাচ্ছে। জুলফিকার ঘোষ যদি বলি, পাকিস্তান থেকে চলে যাচ্ছে। বা অনিতা দেশাই, কিরণ দেশাই, এরকম অনেক লেখক আছেন যাদের মধ্য দিয়ে, বা নাইজেরিয়া থেকে যদি বলি চিমামান্দা নগচি, নগগি আদিচির কথা যদি বলি, এভাবে কিন্তু সেখানে আমেরিকার একটা বৈশ্বিক সাহিত্যের একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বা গ্লোবাল লিটারেচার যদি বলি। এবং এই কারণেই সেখানকার একজন প্রখ্যাত ইতিহাসবিদ ক্রিস্টোফার ডসন সেই আমেরিকান সাহিত্য সম্পর্কে বলছেন যে আমেরিকান লিটারেচার হ্যাজ নেভার বিন কন্টেন্ট টু বি জাস্ট ওয়ান among the many literatures of the Western world. It has always aspired to be the literature of not only a new continent but of a new world. তো এভাবে আমরা দেখি যে আমেরিকা শেষ পর্যন্ত যে মানে ইউরোপে যে একসময় লেখকরা জাতির বিবেক বলে বিবেচনা করা হতো, দস্তয়েভস্কি, বিশেষ করে ডিকেন্স, টলস্টয়রা, তারা লিখতেন একটা উঠতি মধ্যবিত্ত শ্রেণীর মুখপাত্র হিসেবে। এবং তার পরবর্তীতে আমরা দেখি যে এই যে প্রযুক্তি এবং মিডিয়া বিপ্লবের ফলে এই যে লেখকদের অবস্থান, তারা জাতির মুখপাত্র থাকলেন না, তারা ইতিহাসের প্রত্যক্ষ
বয়ান না হলে তারা অন্তর্বয়ানের দিকে চলে গেলেন। এবং এই বাস্তবতাটা সবচেয়ে বেশি ইউরোপ আমেরিকায় যে অভিবাসী মানুষের যে সংখ্যা, যাদের সংখ্যা বেড়ে গেল, তাদের মধ্য দিয়ে দেখি যে এই চর্চার প্রবণতা তৈরি হলো। এবং তার মধ্য দিয়েই আমরা দেখবো যে আমেরিকান সাহিত্য যে তাদের যে বয়ানটা, ন্যারেটিভ, সেটা আসলে একটা বিশ্ব বয়ানের দিকে ধাবিত হচ্ছে। এবং তাদের লেখকরা এমন একটা পৃথিবীর কথা বলছেন যে পৃথিবীটা বিয়ন্ড বর্ডার। এই কারণে লেখকরা একটা নির্দিষ্ট করে হয়তো প্রথম প্রজন্ম হয়তো তারা ওখানে আমেরিকায় গিয়ে সেট হয়েছে, বা সেকেন্ড জেনারেশন যেটা দেখলাম। কারণ আমেরিকান সবসময়, বারাক ওবামা একটা কথা বলছিলেন, আমি আলোচনা শেষ করবো এখনই, যে আমেরিকা কখনোই একটা সিঙ্গেল আইডেন্টিটির মধ্যে আমেরিকা নেই। আমেরিকা জন্ম হয়নি সেইভাবে। আমেরিকা সবসময় আউটসাইডার যারা, তারা সেখানে গিয়ে থেকেছে এবং তাদের একটা সম্মিলন সেখানে ঘটেছে। এবং সেই ঘটাটা কিন্তু আমি বলছি সপ্তদশ শতকে, এবং তারই একটা ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত চলমান। ফলে আমেরিকান সাহিত্য নিয়ে যখন আমরা কথা বলছি, তখন তার মধ্য দিয়ে যে বৈশ্বিক ফেনোমেনা যে নানানভাবে সেগুলো কিন্তু যুক্ত হয়েছে। তো আমেরিকান সাহিত্যের আলোচনা দিয়ে আমি এটুকু বলে শেষ করবো যে আমেরিকান সাহিত্য এখন শুধু আমেরিকান না, আমাদের এক অর্থে যে আমাদেরকেও নানানভাবে প্রভাবিত করেছে। এবং আমেরিকান সাহিত্য একরকম জিনিস, আমেরিকান যে ফরেন পলিসি একরকম জিনিস। আমেরিকা আমরা যদি দেখি নানানভাবে, যে বিশ্বে আমরা যদি দেখি যুদ্ধ থেকে শুরু করে নানান রকম জায়গায় আমেরিকার একটা বড় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে এবং তাদের রাষ্ট্রীয় এজেন্ডা থাকতে পারে। কিন্তু লেখকদের ক্ষেত্রে সাহিত্য যদি আমরা দেখি, যে সাহিত্য শুরু হয়েছিল বর্ণবাদ বিরোধী একটা প্রবণতা থেকে, যে সাহিত্য সবসময় মানুষের আহ, আহ, যে তাদের শ্রেণী বৈষম্য, তাদের যে বর্ণ বৈষম্য ঘোচানোর কথা বলে এসছে, সেই সাহিত্যে এখনো কিন্তু যুদ্ধবিরোধী চেতনার কথা বলে যাচ্ছে। সেই যুদ্ধটা হতে পারে ইরাকে, হতে পারে ফিলিস্তিনে, পৃথিবীর যে কোনো জায়গায় লেখকরা কিন্তু সেখানে আমাদের সবার পৃথিবীর মানুষের কথাই বলে আসছেন। কারণ শেষ পর্যন্ত সেখানে যে লেখকদের যে জাতীয়তা, সেই লেখকরা যদি সমষ্টিগতভাবে ধরি, তাদের জাতীয়তা কিন্তু বৈশ্বিক জাতীয়তা। এবং তাদের যে একমাত্র যদি ধর্মের কথা বলি, সেটা মানবতাবাদ। লেখকদের কথা বলছি আমি, হয়তো রাজনীতিবিদদের কথা অন্য হতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একেবারে ইন্ট্রোডাকশন, হয়তো ইন্ট্রোডাকশনেরও ইন্ট্রোডাকশন বলবো, যতটুকু বলা সম্ভব হলো। আমি সৌম্য সালেকের কাছে ফিরে যাচ্ছি এবং সেই সঙ্গে শেষবারের মতো আমি আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এই চমৎকার আয়োজনের জন্য, এবং একই সঙ্গে একজন তরুণ প্রতিনিধির বা প্রজন্মের একজন লেখক হিসেবে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা শুনলেন।